কলকাতায় চালু হলো নতুন ওয়াটার মেট্রো। না না, এটা কিন্তু গঙ্গার নিচ দিয়ে চলা আন্ডার ওয়াটার মেট্রো রেল নয়। আসলে এই ওয়াটার মেট্রোটি হলো একটি ভাসমান জলযান, যেটি চলাচল করে সৌর বিদ্যুতের মাধ্যমে। ভারতে প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছিল 2021 সালে কেরলের কমার্শিয়াল ক্যাপিটাল কোচিতে। কোচি শহরের গণপরিবহনে এই ওয়াটার মেট্রোর ভূমিকা অপরিসীম। কোচি ওয়াটার মেট্রোটি তৈরি করেছিল কোচিন শিপ বিল্ডার্স লিমিটেড। কোচি শহরের গণপরিবহনে ওয়াটার মেট্রোর পরিষেবায় খুব ভালো সাড়া মেলে। এরপর 2024-এ উত্তরপ্রদেশের বারাণসী ও অযোধ্যাতে চালু করা হয় ওয়াটার মেট্রো সার্ভিস। বারাণসী থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেছিলেন এই ওয়াটার মেট্রো। বারাণসী ও অযোধ্যার বিদ্যুৎ চালিত ওয়াটার মেট্রোগুলিও তৈরি করেছে কোচির কোচিন শিপ বিল্ডার্স লিমিটেড। তবে কলকাতায় ওয়াটার মেট্রোটি তৈরি করেছে GRAC, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এটা সৌর বিদ্যুৎ চালিত, যার নাম দেওয়া হয়েছে ঢেউ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কলকাতার ওয়াটার মেট্রো তথা ইলেকট্রিক ক্রুজ তথা ঢেউয়ের ফুল জার্নি। এসি নন এসি দু রকমেরই কোচ আছে কলকাতার এই ওয়াটার মেট্রোতে। জানাবো কত টাকা করে ভাড়া, কোথা থেকে ছাড়ছে, কোথায় যাচ্ছে। এই ইলেকট্রিক ক্রুজের টাইমিং কি আছে সেটাও জানাবো। কেবল একটা রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভার্চুয়ালি চলো আমাদের সফর সঙ্গী হয়ে। চ্যানেলে নতুন হলে সফর সঙ্গী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। কি বন্ধুরা, জায়গাটা চিনতে পারছো? চিনতে পারো আর নাই পারো, এটা হচ্ছে কলকাতার মিলেনিয়াম পার্ক। আজকে আমি চলে এসেছি কলকাতার মিলেনিয়াম পার্কে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আজকে আমি চড়বো কলকাতার নতুন ওয়াটার মেট্রো বা ইলেকট্রিক ক্রুজে। ঘড়িতে এখন সময় বিকেল 4:10। মিলেনিয়াম পার্ক থেকে ক্রুজ ছাড়বে বিকেল 4:30। চলো তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে নিই। টিকিট নিয়ে নিলাম। নন এসি টিকিট আমাদের পড়লো পার হেড 200 টাকা করে। এসিতেও টিকিট রয়েছে, এসিতে হচ্ছে 300 টাকা করে টিকিট। আমরা নন এসি টিকিট কাটলাম কারণ ভালোভাবে তোমাদেরকে পুরোটা ফটোগ্রাফি করে দেখানোর জন্য। আমি খুব একদম ক্রুশিয়াল টাইমে চলে এসেছি। 4:15 আমাদের রিপোর্টিং টাইম। আমি এসে গেছি এখানে 4:10-এর মধ্যে। টিকিটটাও কেটে নিয়েছি আর ওখানে লাইনও পড়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো। ক্রুজ দাঁড়িয়ে রয়েছে যার নাম ঢেউ। আর সেই ঢেউয়ে চড়ে আজকে আমরা গঙ্গাবক্ষে ভ্রমণ করব সারা বিকেলটা। 4:30, বিকেল 4:30 থেকে টাইমিং আছে এই ক্রুজের। আমি এখন জেঠিঘাট ধরে চলেছি ঢেউয়ের দিকে। চলো যাই, পুরোটা তোমাদেরকে দেখাম। এই সামনে যারা সবাই যাচ্ছেন কিন্তু আমাদের এই ক্রুজের চড়ার জন্য। এই হলো আমাদের আজকের জলযান, যে কিনা গঙ্গাবক্ষে আমাদের সারা বিকেলটা ঘোরাবে। এই যে ক্রুজ, এই ক্রুজ হচ্ছে সম্পূর্ণ ব্যাটারি চালিত। এবার চলো ওয়াটার মেট্রো বা ইলেকট্রিক ক্রুজের ওই সাইডটা তোমাদেরকে দেখাই। এসি নন এসি দুই রকম কম্পার্টমেন্টই আছে এই ক্রুজে। এবার ক্রুজ ছাড়বে, চলো উঠে পড়ি। ও বাবা, সমস্ত সিটই তো দেখছি রিজার্ভ হয়ে গেছে।
প্রথমে বাইরেটা একটু দেখে আসি। ওয়াও, क्या नजारा है। এটা হলো এসি। এখানে টিকিটের ভাড়া পড়ছে 300 টাকা করে, আর এটা ঢুকেই হচ্ছে ডান দিকে। এসি চেয়ারগুলো বেশ সুন্দর। এসিতে সিটিং এর অ্যারেঞ্জমেন্ট আছে মোট 30 জনের। এই ক্রুজের সিট সংখ্যা হচ্ছে 75টা। এর মধ্যে এসিতে হচ্ছে 30টা, আর বাকি 45টা সিট হচ্ছে নন এসিতে। প্রতিটি চেয়ারের তলায় রয়েছে লাইফ জ্যাকেট। এছাড়া সাইডের ওয়ালগুলোতে রয়েছে ওয়াল ফ্যানেরও ব্যবস্থা। দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছ? আর আকাশটাকে দেখো, পুরো কালো। অসম্ভব সুন্দর জলরাশি। আর আজকের দিনটা খুব মেঘলা মেঘলা। মেঘলা দিনে একলা ঘরে না বসে চলেছি গঙ্গাবক্ষে ভ্রমণে। তোমরা সবাই আমার সফর সঙ্গী হও। আমাদের ক্রুজ ছাড়ার টাইম হয়ে গেছে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি বাইরে সিটে না বসে। কারণ এর মজাটা বাইরে থেকে যতটা উপলব্ধি করা যায় ততটা উপলব্ধি কিন্তু ভিতর থেকে করা যায় না, যতই যাই বলো। তাই ও ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। পাশে চলেছে আরেকটা লঞ্চ। এগুলো পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের লঞ্চ। প্রতিদিনের গণপরিবহনে এই লঞ্চগুলির ভূমিকা অপরিসীম। আমি আর আমার হিরো বাপ দুজন মিলে ঘুরতে এসেছি ক্রুজে করে। কেমন লাগছে? ভালো লাগছে। আমার ফটোগ্রাফার দেখেছো, রাজস্থান থেকে ফিরে এসেই ক্যামেরা ধরে নিয়েছে, যদিও আমি এখন ধরে রয়েছি, ওকে দেখাচ্ছি। আর চারিদিকের পরিবেশটা দেখো কি দারুণ। ও প্রকৃতির কি শোভা, আহা, মা গঙ্গার কি রূপ। আকাশ আর জল দুজন যেন একসাথে মিলেমিশে একাকার। এই ক্রুজে যারা চড়বে তাদের জন্য হালকা একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে। একটা বক্স ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সঙ্গে প্রোভাইড করা হচ্ছে একটা ছোট্ট জলের বোতল। বক্সে কি কি থাকছে তা একটু পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের বসার সিট, যেখানে দুটো ব্যাগ রাখা রয়েছে। সফর সঙ্গী, সফর সঙ্গী সঙ্গী। আমাদের ক্রুজ গঙ্গাবক্ষে ছেড়ে দিল। যদিও 4:30 টাইম ছিল, তবে 4:42-এ আমাদের ক্রুজ ঢেউ ছাড়ল। আজকে বৃষ্টির ওয়েদার। বৃষ্টির মধ্যে গঙ্গাবক্ষে ভ্রমণ অপূর্ব এক অনুভূতি। ওই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর স্পিডে চলছে, মানে বেশ দুলছে, ক্রুজটাকে তো বেশ দুলছে, দারুণ। ওইদিকে দেখা যাচ্ছে কি দ্বিতীয় হুগলি সেতু, আর এদিকে হাওড়া ব্রিজ, যা কলকাতা আর হাওড়াকে যুক্ত করে রেখেছে। হাওড়া স্টেশন।
হাওড়া ব্রিজের পাশেই রয়েছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স। আমাদের সাথে কিন্তু অনেক যাত্রীরাই রয়েছেন, তারাও মোবাইলে ছবি তুলছেন। পরেই আমাদের এই ক্রুজ যাবে হাওড়া ব্রিজের তলা থেকে। হাওড়া ব্রিজ একটা ঝুলন্ত স্টিলের সেতু। 1943 সালে এই ব্রিজটি অপারেশনাল হয়েছিল। পন্টুন ব্রিজের পরিবর্তে নতুন হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছিল। 1965 সালের 14 জুন রবীন্দ্র সেতু নামে এই সেতুর নতুন নামকরণ করা হয়। একেবারে আমরা রবীন্দ্র সেতুর নিচে দিয়ে যাচ্ছি। দেখো, হাওড়া ব্রিজ 705 মিটার লম্বা, 21.6 মিটার চওড়া, 4.6 মিটার এর দুই দিকের ফুটপাত সহ। এই রবীন্দ্র সেতুর উচ্চতা হল 82 মিটার। এখন আমরা হাওড়ার বাধাঘাট ক্রস করছি। হঠাৎই আবার একটা লঞ্চের সাথে দেখা হলো। প্রকৃতির কি অপরূপ রূপ! এই ক্রুজে ডাস্টবিন থাকা সত্ত্বেও কিছু মানুষ টিফিন খাওয়ার পর প্যাকেটগুলো জলে ফেলে দিচ্ছেন। মা গঙ্গাকে পরিষ্কার রাখার দায়িত্ব কেবল সরকারের নয়, সরকারের থেকে আমাদের দায়িত্ব অনেক বেশি। বোধহীন মানুষজনের বোধোদয় হওয়া খুবই জরুরি, না হলে এই প্রকৃতির নির্দয়তা মানবকুল প্রাণীকুলকে মেনে নিতেই হবে। প্রকৃতির রোষানল থেকে কেউ মুক্তি পাবে না। তাই প্রকৃতিতে মা গঙ্গাকে কলুষিত না করে খাবারের প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলে নিজেকে দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রমাণ করার জন্য অনুরোধ জানালাম। সমাজের দায়িত্বশীল নাগরিক হিসাবে তোমার কি মতামত তা কমেন্টের মাধ্যমে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। চলো এবার ওই দিক থেকে একটু ঘুরে আসি। প্রচুর ছোট ছোট ঘাট ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। এবার আসছে বাগবাজার ঘাট। এটা বাগবাজার জেটি ঘাট। এখান থেকে বিভিন্ন জায়গা যাবার লঞ্চ পাওয়া যায়। বাগবাজার হলো উত্তর কলকাতার একটি অঞ্চল। বাগবাজারের দর্শনীয় স্থানগুলি হল বোমকালী মন্দির, মদনমোহন মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, বলরাম মন্দির, পুটিকালী মন্দির, রামকৃষ্ণ মঠ ও বাগবাজার মায়ের বাড়ি। এই হলো বাগবাজার মায়ের ঘাট। বাগবাজার মায়ের বাড়ি ও বাগবাজার মায়ের ঘাটের ডেডিকেটেড একটা ভিডিও আমাদের সফরসঙ্গী চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কলকাতায় থাকাকালীন মা শারদা এই ঘাটেই নিত্য স্নান ও জপজপাদি করতেন।
আর এই হলো বেলুড় মঠ, ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ। বেলুড় মঠ হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন ঠাকুরের আর এক সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। এই বেলুড় মঠের একটি ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। মা ভবতারিণী মন্দিরের চূড়া দেখার জন্য আমাদের ক্রুজ ঢেউ চলেছে গঙ্গাবক্ষে। বেশ ভালো এনজয় করছি। তবে একটা কথা না বললেই নয় যে আমরা যারা জানি, আমরা যারা কলকাতাকে চিনি, তারা তো চিনি, যারা কলকাতাকে চেনে না তাদের জন্য তো কিছু ন্যারেশন করার দরকার ছিল। এখানে শুধুমাত্র দু একটা গান চালিয়ে দিয়েই, মিউজিক চালিয়েই ব্যাস ক্ষান্ত হয়ে গেল এখানে ঢেউয়ের স্টাফেরা। আমার এটাই বক্তব্য যে প্রতিটা জায়গা যেখান থেকে আমরা পাস করছি সেই জায়গাগুলোকে ন্যারেশন করে বলে দেওয়া উচিত, তাতে মানুষজন জানতে পারবে এবং সেখানকার কথা, সেখানকার কী কারণে তারা সেই জায়গাগুলো বিখ্যাত, সেই জায়গাগুলো যদি আমরা দেখাতে পারি, তুলে ধরতে পারি, তাহলে বোধহয় কলকাতাকে আরও ভালোভাবে সবার সামনে তুলে ধরা যেতে পারে, আমার বক্তব্য। তো চলো, দেখতে দেখতে আমরা বালি ব্রিজের সামনে এসে গেলাম। দেখো, দেখা যাচ্ছে দুটো ব্রিজ। ওই পিছনের দিকে যেটা, সেটা হচ্ছে বালি ব্রিজ, সামনে হচ্ছে নিবেদিতা সেতু। বালি ব্রিজের আর এক নাম হলো বিবেকানন্দ সেতু। 1931 সালে বালি ব্রিজ কমপ্লিট হয়েছিল। পাশে 2007-এ তৈরি করা হয় নিবেদিতা সেতু। দক্ষিণেশ্বর কালীবাড়ি 1855 সালে 31শে মে শুভ স্নানযাত্রার দিন রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে মা কালীর নাম মা ভবতারিণী। দক্ষিণেশ্বর মন্দিরের একটি ডেডিকেটেড ভিডিও আমাদের সফরসঙ্গী চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। শুনতে পেলাম সেটা হচ্ছে ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। এটা আমরা প্রায় সবাই জানি, দেশ বিদেশ, দেশি বলো বিদেশি বলো, প্রত্যেকেই দক্ষিণেশ্বর মায়ের মন্দির জানি না এমনটা নয়। শুধু একটা অ্যানাউন্সই শুনতে পেলাম, আর বাদ বাকিটা কিন্তু কোনো অ্যানাউন্স শুনতে পেলাম না। এটা আমার মনে হয়, আমার শুধু কেন, এখানে আগত সমস্ত মানুষদেরই একই বক্তব্য যে সমস্ত কিছুটা পুরোটা ন্যারেশন করে দিলে ভালো হতো। আগামী দিনে হয়তো এই ন্যারেশনটা করে দেবেন, এটা আশা রেখেই আমি এই কথাটা বললাম। তো যাই হোক, মা দক্ষিণেশ্বর মন্দিরকে ক্রস করে আবার চলে যাব মিলেনিয়াম পার্কের দিকে। আমাদের এই ক্রুজ এইভাবেই সারা গঙ্গাটা খুব সুন্দরভাবে ঘোরালো। মেঘলা দিনে একলা একলা ঘরে না বসে বেরিয়ে পড়েছিলাম আজকে
বিকেলটা ঘুরবো বলে। আর এসে ডিসিশান নিলাম, আগে থেকে কোনো ডিসিশান হয়নি আমাদের, আমরা মিলেনিয়াম পার্কে চলে এলাম এবং এই ঢেউ ক্রুজে করে আমরা সারা গঙ্গা বক্ষে বা গঙ্গার বক্ষে খুব দারুণ করে ঘুরছি। খুব ভালো লাগছে, ওইদিকেও দেখা যাচ্ছে মন্দির, খুব সুন্দর, খুব ভালো। ঘড়িতে সময় এখন 6:35। আবার আমরা চলে এলাম মিলেনিয়াম পার্কে, এখানেই আমাদের ক্রুজ যাত্রা শেষ করবে। তো চলো মিলেনিয়াম পার্কের ভিউটা দেখাই আমাদেরকে। তাদেরকেও এরকমই আমাদের মতো গঙ্গাবক্ষে ঘোরানো হবে। তবে আমার মনে হয় এই সন্ধেবেলায় ঘোরাটার থেকে আমার মনে হয় ঠিক বিকেল বিকেল যে সেটাও পেলাম, আবার সন্ধ্যের পরিবেশটাও দারুণ দেখতে পেলাম। আমার মনে হয় এই 4:30 ক্রুজটাতে চড়াটাই বেটার, তারপর তোমরা জানাবে। তো যাই হোক, আজকের সরি জলের বোতলগুলো তো দেখাতে পারলাম, তোমাদেরকে এই বক্সের ভিতরে কি আছে সেটা তো দেখালাম না, দেখাতে পারিনি এখনো। দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে দিয়েছে একটা ভুজিয়া, একটা কেক, আর এখানে একটা বিস্কিট, ঠিক আছে, আর একটা ন্যাপি। এখন খাবো না, খাওয়ার টাইম নেই। বক্সটা প্যাক করতে করতে তোমাদেরকে জানাই যে আজকের ভিডিওটা তো আজকের মতো এই গঙ্গাবক্ষে দাঁড়িয়ে, এই জেঠিতে দাঁড়িয়েই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্ট করে, একটু লাইক করে যদি ভালো লেগে থাকে। আর
যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে একান্ত অনুরোধ। তো যাই হোক, অন্য ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো টাটা।